কেন রক্তাক্ত বাংলাদেশ? ঠিক কী ঘটছে বাংলার মাটিতে? 2018 সালে পর 2024 আরও একবার কোটা বিরোধী আন্দোলনে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। গত সোমবার 15 জুলাই রাত থেকে এই আন্দোলন ভয়ঙ্কর আকার নিয়েছে। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে অন্তত 6 জনের, আহত অন্তত 400-র বেশি ছাত্রছাত্রী। কিন্তু কেন এই সংঘর্ষ? কেন এই আন্দোলন? আন্দোলনকারীদের দাবি বা কী? কেন রক্তাক্ত বাংলাদেশ? ঠিক কী ঘটছে বাংলায়, যার জন্য জ্বলছে বাংলাদেশ? 2018 পর 2024 আরও একবার কোটা বিরোধী আন্দোলন, অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। জুলাই মাসের শুরু থেকেই শুরু হয়েছিল এই আন্দোলন। তবে গত সোমবার 15 জুলাই রাত থেকে এই আন্দোলন ভয়ঙ্কর আকার নিয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শুধু সরকার নয়, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে শাসক দল আওয়ামী লীগের ছাত্র সংগঠন, ছাত্রলীগের সদস্যরাও। ঢাকা, চট্টগ্রাম, রংপুর সহ বিভিন্ন জেলা উপজেলায় ছড়িয়ে পড়ছে এই আন্দোলনের আঁচ। মঙ্গলবার দুই পক্ষের সংঘর্ষে প্রাণ গিয়েছে অন্তত 6 জনের, আহত অন্তত 400-র বেশি ছাত্রছাত্রী, তার মধ্যে অনেকেই গুলিবিদ্ধ। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে এই সংঘর্ষের অসংখ্য বিরক্তিকর ছবি। কিন্তু কেন এই সংঘর্ষ? কেন এই আন্দোলন? আন্দোলনকারীদের দাবি বা কী? সেটি জানতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোটা কি তা নতুন করে বলার কিছু নেই। শিক্ষাক্ষেত্র থেকে সরকারি চাকরির মতো বিভিন্ন ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী, মহিলাদের মতো বিভিন্ন গোষ্ঠীর জন্য নির্দিষ্ট কিছু আসন সংরক্ষিত রাখা হয়। মূলত সমাজে পিছিয়ে পড়া বা অনগ্রসর মানুষদের মূলধারায় অন্তর্ভুক্ত করার লক্ষ্যেই এই কোটা বা সংরক্ষণের ব্যবস্থা করা হয়। ব্রিটিশ ভারতে যেমন সরকারি চাকুরিতে ভারতীয়দের জন্য কোটার ব্যবস্থা ছিল, বাংলাদেশেও স্বাধীনতার পর থেকেই কোটা চালু করা হয়েছিল। 2018 সালে কোটা বাতিল করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগ পর্যন্ত সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা, জেলা, মহিলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী এই 5 ক্যাটাগরির জন্য মোট 56% কোটা ছিল। গত 5 জুন সরকারের ওই সিদ্ধান্ত বাতিল করে বাংলাদেশ হাইকোর্ট। এরপরই সরকারি চাকরিতে সকল গ্রেডে শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর জন্য সর্বোচ্চ 5% কোটা বরাদ্দ রেখে বাকি সকল কোটা বাতিল করার দাবি জানিয়েছে আন্দোলনকারীরা। কেন কোটা ব্যবস্থার সংস্কার চাওয়া হচ্ছে? কোটার বড় অংশই মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ। তবে এই কোটা দাবি করার জন্য কোনো মুক্তিযোদ্ধা আর অবশিষ্ট নেই। তাদের নাতিপুতিরাই এই কোটার সুবিধা ভোগ করছে, আর এর জেরে বঞ্চিত হচ্ছেন মেধাবী ছাত্রছাত্রীরা। বাংলাদেশের শেষ যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে নিবন্ধিত মুক্তিযোদ্ধার সংখ্যা 2 থেকে 2.5 লাখ, অর্থাৎ বাংলাদেশের সমগ্র জনসংখ্যা মাত্র 0.15% মুক্তিযোদ্ধা, আর তাদের জন্যই বরাদ্দ 30% কোটা। বৈষম্যের ছবিটা স্পষ্ট। এদিকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে চাকরির ক্ষেত্রে সকল নাগরিকের সমান সুযোগের কথা বলা হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য 30% কোটা বরাদ্দ থাকলে সকল নাগরিকের সমান সুযোগের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। সীমিত আকারে বেশ কয়েকটি কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, তবে 2018 সালে প্রথম এই আন্দোলন বৃহত্তর আকার নিয়েছিল। 2018 জানুয়ারিতে সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিল করা এবং এই ব্যবস্থা পুনর্মূল্যায়ন চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র ও 2 সাংবাদিক। এরপরেই সোশ্যাল মিডিয়ায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু হয়। শাহবাগে বিভিন্ন কর্মসূচি নিয়েছিলেন আন্দোলনকারীরা। বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ নামে একটি সংগঠনও তৈরি হয়। ধীরে ধীরে দানা বাঁধতে থাকে কোটা আন্দোলন। তবে ওই বছরের মার্চের রিট পিটিশনটি খারিজ করে দিয়েছিলেন বাংলাদেশ হাইকোর্ট। এরপর হাসিনা সরকার জানায় কোটা পদ্ধতিতে কোনো পরিবর্তন করা হবে না। তবে কোটা সংস্কারের দাবিতে অনড় ছিল শিক্ষার্থীরা। আন্দোলনের তীব্রতা বাড়তেই সরকার জবাব দিয়েছিল টিয়ার গ্যাস ও শূন্যে গুলি ছুড়ে। কিন্তু এপ্রিলে শাহবাগে আন্দোলন থেকে গোটা দেশে ক্লাস ও পরীক্ষা বর্জন করা শুরু করেছিল। চাপের মুখে 11 এপ্রিল বাংলাদেশ সংসদে সব ধরনের কোটা বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে সকল কোটা বাতিল করা হয় এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদগুলোতে কোটার যোগ্য প্রার্থী না পেলে মেধা তালিকা থেকে প্রার্থীদের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। 2021 সালে হাসিনা সরকার এই কোটা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছিলেন কয়েকজন মুক্তিযোদ্ধার পরিবারবর্গ। সেই মামলার রায়ই দেওয়া হয়েছে গত 5 জুন। ফিরে এসেছে কোটা ব্যবস্থা। এর মধ্যেই কোটা বিরোধী আন্দোলন শুরু করেছিলেন শিক্ষার্থীরা। তাদের এক দফা দাবি, সরকারি চাকরির সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে
সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠী ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য কোটাকে ন্যায্যতার ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করতে হবে। জুলাই মাসের শুরু থেকে বাংলাদেশে দ্রুত ছড়িয়ে পড়েছে কোটা সংস্কার আন্দোলন। বিপুল সংখ্যক ছাত্রছাত্রী অংশ নিচ্ছেন এই আন্দোলনে। কিন্তু গত সোমবার চীন থেকে ফিরে শেখ হাসিনা এক সাংবাদিক সম্মেলন করেন। কোটা আন্দোলন সম্পর্কে সেখানে তিনি মন্তব্য করেন, কোটা নিয়ে আদালত থেকে সমাধান না আসলে সরকারের কিছুই করার নেই। তিনি আরও বলেছিলেন, মুক্তিযোদ্ধাদের ওপরে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা চাকরি পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? এরপরই কোটা বিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীরা স্লোগান দিতে শুরু করেন, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, সরকার সরকার, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, কোটা নয় মেধা মেধা। স্পষ্টই প্রধানমন্ত্রী হাসিনার রাজাকার মন্তব্যকেই কটাক্ষ করতে চেয়েছেন আন্দোলনকারীরা। আর এরপর থেকেই পুলিশ কড়া হাতে দমন করা শুরু করেছে এই আন্দোলন। ছাত্রলীগ যুবলীগের সদস্যদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে আন্দোলনকারীরা। আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই আন্দোলন আসলে সরকার বিরোধী আন্দোলন, এর পিছনে বিএনপির হাত আছে। কিন্তু সত্যিই কি তাই? কারা করছে এই কোটা বিরোধী আন্দোলন? এর কোনো একক মুখপাত্র নেই, কোনো একক নেতৃত্ব নেই। দেশব্যাপী এই আন্দোলন সংগঠিত করতে ৬৫ সদস্যের এক সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনে ২৩ জন সমন্বয়ক রয়েছেন। সমন্বয় কমিটিতে ১৮ সালের কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া বেশ কয়েকজন শিক্ষার্থী আছেন। অনেকেই আছেন যারা ছাত্র রাজনীতি করেন কিংবা কোনো ছাত্র সংগঠনের সদস্য। গণতান্ত্রিক ছাত্র শক্তি, বাম ছাত্র সংগঠন, এমনকি ছাত্রলীগের কয়েকজন সদস্যও আছেন এই সমন্বয় কমিটিতে। আন্দোলনকে যাতে রাজনৈতিক রূপ দেওয়া না যায় তার জন্য কমিটি গঠনের ক্ষেত্রে সচেতনভাবেই বাদ দেওয়া হয়েছে সরকার বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের সদস্যদের। নেই বিএনপি বা জামাতের ছাত্র সংগঠনের কোনো প্রতিনিধি। আন্দোলনকে একেবারেই অরাজনৈতিক রাখার চেষ্টা করা হচ্ছে। যে কোনো মতাদর্শের ছাত্রছাত্রীরাই আন্দোলনে অংশ নিতে পারে, তবে কেউ যাতে রাজনৈতিক স্বার্থে এই আন্দোলনকে ব্যবহার করতে না পারে সেদিকে সতর্ক থাকছেন আন্দোলনকারীরা। আন্দোলন শেষ হলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও ভেঙে দেওয়া হবে। তাহলে কেন এই আন্দোলনকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখছে হাসিনা সরকার? আন্দোলনকারীদের কেন প্রতিপক্ষ বলে মনে করে তারা? আসলে বর্তমান হাসিনা সরকার শুধু এই আন্দোলনকেই নয়, সকল আন্দোলনকেই সরকার বিরোধী বলে মনে করছে। এমনটাই দাবি বাংলাদেশি রাজনৈতিক পর্যবেক্ষকদের। এর আগে ২০১৮ সালে কোটা বিরোধী আন্দোলনকেও আওয়ামী লীগ সরকার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বিবেচনা করেছিল। আন্দোলনকারীদের সরকার বিরোধী তকমা দিয়েছিল। ২০২৪ সালেও তার ব্যতিক্রম হয়নি। হাসিনা সরকার সাফ বুঝিয়ে দিয়েছেন এই আন্দোলনকে তার সরকার পছন্দ করছে না। তবে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যতই চাপ বাড়াবে সরকার ততই আন্দোলনের ঝাঁজ বাড়বে। এই আন্দোলনকে দমন করা যাবে না। তাহলে এখন কি করতে পারে হাসিনা সরকার? বাংলাদেশের শিক্ষামহল মনে করছে কোটার বিষয়টি খুব সরল নয়, এতে অনেক জটিলতা আছে। অনগ্রসরদের মূল স্রোতে তুলে আনার লক্ষ্যেই এই ব্যবস্থা চালু করা হয়েছিল, কিন্তু কোটা ব্যবস্থা সেই লক্ষ্য পূরণ করতে পারছে কিনা তা নিয়েই প্রশ্ন আছে। অনগ্রসর শ্রেণী কেউ চাকরি পেয়ে গেলে তিনি আর সেই শ্রেণীতে থাকবেন না, কিন্তু অনেক ক্ষেত্রে কোটা ব্যবহার করে তার পরবর্তী প্রজন্মও চাকরি পাচ্ছে। এই বিষয়গুলি পর্যালোচনা প্রয়োজন। তবে সকলের সঙ্গে কথা বলে কোটা ব্যবস্থা সংস্কার করে আরেকটি বিজ্ঞপ্তি জারি করতেই পারে হাসিনা সরকার, এমনটাই জানিয়েছে বাংলাদেশের আইনজীবীরা। তবে সকলের আগে সংবেদনশীলভাবে আন্দোলনকারীদের সঙ্গে তার কথা বলা উচিত বলে মনে করা হচ্ছে। দর্শক, এই কোটা ব্যবস্থা নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে দিন কমেন্ট করে।